যে যেখান থেকে আজ 6ই সেপ্টেম্বর আমাদের স্কুলের ফেসবুক পেজ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন ফেসবুক লাইভে, আমি প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে যে আপনাদের প্রত্যেকের উপরে বা তোমাদের সবার উপরে রহমত এবং বরকত নাজিল হোক। আজ 6ই সেপ্টেম্বর 2020 রবিবার, হিসাব অনুসারে বা আমি যে শিডিউলটা দিয়েছি, সেপ্টেম্বরের শিডিউলটা দিয়েছি, সেই হিসাবে আজকে সেপ্টেম্বর মাসের প্রথম লাইভ ক্লাস। এবং তোমরা জানো গত অগাস্টের যেই টোটাল লাইভ ক্লাস ছিল এবং সেই লাইভ ক্লাসের যে সেই সামারিকে কেন্দ্র করে সেপ্টেম্বরে আমার যেই সংখ্যক ক্লাসগুলো বাদ আছে সেগুলো দেওয়ার প্রচেষ্টায় আমি আজকে দাঁড়িয়েছি তোমাদের সামনে। সো তোমরা জানো যে আমি তোমাদের যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো সাধারণত লাইভে তোমরা করে থাকো, সবগুলোকে হয়তো দেখতে পারি না, কিন্তু আমার মতন করে আমি পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করি, সাথে করে তোমাদের কিছু কিছু যে প্রশ্ন আছে সেই প্রশ্নের যদি উত্তর দেওয়া সম্ভব হয় সেই চেষ্টাটুকু করি। তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের আজকের এই ক্লাসটাতে জানো যে অধ্যায় 2 কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি অধ্যায় 2 নিয়ে আলাপ করব। আপাত দৃষ্টিতে বা রিলেটিভ যদি চিন্তা করি তাহলে এই অধ্যায়টা খুব সহজ, দ্যাট ইজ ট্রু, সহজ, কিন্তু তারপরেও এখানে কিছু জিনিস আছে যেগুলা তোমাদের জন্য একটু ক্লিয়ারলি জানা দরকার এবং আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকা দরকার। সো সেই দিকে লক্ষ্য রেখে তোমাদেরকে আমি বলবো যে তোমরা একটু করে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, যাদের প্রয়োজন বলে তোমরা মনে করছো, তাদের সাথে শেয়ার করতে পারো। আর আমাকে জানিও যে তোমাদের প্রশ্নটা কোথায়। প্রথমত বলে নিচ্ছি যে এই ফেসবুক লাইভ ক্লাসগুলো যদিও ফেসবুকে তোমরা দেখে থাকো, সেগুলোকে আমি চেষ্টা করি ইউটিউবে আপলোড করার, কারণ অনেক স্টুডেন্টের ফেসবুক আইডি নাই এবং তাদের জন্য ইউটিউবে লাইভ ক্লাসে আসার একটা পরিকল্পনা আমার আছে এবং এই মাসে আমি ইনশাল্লাহ সেই ইউটিউব লাইভ ক্লাসে আসবো। সো তোমরা থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা অনেকেই যুক্ত হয়েছ, আমি দেখতে পাচ্ছি প্রায় 1000 জন যুক্ত হয়েছে এবং সামনে হয়তো আরও অনেকেই আসবে বলে আশা করছি। সো আমাদের আগেও বলে নিই, একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলছে যে এইটার লাইভ ক্লাস দরকার, ওইটার লাইভ ক্লাস দরকার। প্রশ্নটা হচ্ছে লাইভ ক্লাসে আসলে তোমাদের যদি পড়াটা কমপ্লিট না হয় তাহলে লাইভ ক্লাসের কোনো প্রয়োজন নাই। আলটিমেট টার্গেটটা হচ্ছে যেভাবেই হোক, সেটা আমি ইউটিউবে আসি অথবা ফেসবুকে আসি, যেভাবেই আসি একটা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে তোমাদের সামনে আমি আসতেছি। এটার মানে হচ্ছে তোমাদের প্রবলেমটা যাতে সলভ হয়, এটাই তো টার্গেট। তোমাদের পড়াটা যাতে বোঝা যায় এবং এই করোনা মহামারীতে, এই যে এখনও শিওর না স্কুল কলেজ কবে খুলবে, আমাদের পড়ালেখাটা যাতে বেগবান থাকে। এবং আমি আবারও ক্লিয়ার, তোমরা যারা যুক্ত হচ্ছ বা যুক্ত হবা, একটা রুটিনের মধ্যে থাকলে ভালো কিছু হয়, এটা আমি বিশ্বাস করি। এবং সেই রুটিনটার জন্য কাউকে না কাউকে অ্যাক্টিভলি কাজ করতে হয়। আমি আমার জায়গা থেকে বলি, আমার মনে হয় যে আমার এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরিশ্রমে যদি অনেক স্টুডেন্টের জীবনে একটা রুটিনের মতন করে প্যাসিভ একটা ইফোর্টের মতন কিছু আসে, তাহলে সেই জায়গাটা থেকে আমি কাজ করতে চাই। সো এই যে তোমরা 1000 জন যুক্ত হয়েছে, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যাতে তোমাদের এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিতে পারি এবং তোমাদের জন্য যাতে ভালো কিছু করতে পারি। আজকের টপিক স্টেটস অফ ম্যাটার। অনেকে বলবে স্যার এটা তো অনেক সহজ, ট্রু, কোনো সন্দেহ নেই, সহজ জিনিস। তাহলে কঠিন কোথায়? এখানে কঠিন কোথায় বলতে এখানে কোনো কিছুই কঠিন না। এখানে 2টা টপিক আছে। একটা হচ্ছে পদার্থের অবস্থা বুঝতে গেলে আমাদের মনে রাখতে হবে, ছোটবেলা থেকে আমরা পড়েছি পদার্থ 3 অবস্থায় থাকে, এগুলো আমরা সেই ছোটবেলা থেকে স্টাডি করেছি। এক হচ্ছে কঠিন, তরল, বায়বীয়, সবাই বোঝে এটা, কঠিন, তরল, বায়বীয়। আচ্ছা, তাইলে এটা হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। আচ্ছা, এবং 4 নম্বর একটা আছে খালি। এই 4 নম্বরে কি হয়? এই 4 নম্বরে কি হয় কেউ বলতে পারো?
এই 4 নাম্বার স্টেটটার নাম হচ্ছে প্লাজমা, প্লাজমা স্টেট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই প্রশ্ন করতে পারো, স্যার অ্যাকচুয়ালি এই চারটা সম্পর্কে তোমাদের অনেকের জানা আছে, অ্যাজ ফার মাই বেটার আন্ডারস্ট্যান্ডিং। সলিড কেন কেন এটা সলিড? এটা তো লোহাও হইতে পারে। এটার এক্সাম্পলে সারা জীবন বরফ, পানি, জলীয় বাষ্প পড়ার দরকার নেই, কিছু অন্য কিছু পড়া দরকার। যেমন লোহা খুব শক্ত, আমরা লোহাকে বা আয়রনকে ভৌত অবস্থায় কি দেখি? খুব শক্ত। আচ্ছা, তো আয়রনকে যখন ভৌত অবস্থায় দেখি শক্ত, এটা হচ্ছে সলিড। তো একটা টেম্পারেচারে ওকে যখন আমরা গরম করতে থাকবো, অনেক গরম করতে থাকবো, একটা পর্যায়ে ও লিকুইড হবে। কিসের লিকুইড? তরল বা লিকুইড আয়রন হবে, লিকুইড আয়রন, তরল আয়রন হবে। এবং একটা পর্যায়ে যখন আরও তাপ অব্যাহত রাখবো, মানে তাপ দিতেই থাকবো, ওর একটা পর্যায়ে গেলে সেটা লোহার গ্যাস হবে, মানে লোহার গ্যাসাস যে স্ট্যাটাসটা আছে বা বাষ্পীয় যে স্ট্যাটাসটা আছে এইটা আসবে। এখন এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এই যে গ্যাস, এখানে কিন্তু আরেকটা শব্দ আছে ভ্যাপর। এখানে কিন্তু একটু মনে রাখতে হবে বিষয় দুইটা কিন্তু সেম না, গ্যাস আর ভ্যাপর কিন্তু সেম জিনিস না। এখানে অনেকেই প্লাজমা উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ, আমি জানি তোমরা এগুলো পারো। আচ্ছা, একটু আমি আগে বলি চ্যাপ্টারটাতে কি আছে, তারপর একটু দেখো। আর আমি খুবই দুঃখিত হব, বিকজ মাঝে মাঝে টেকনিক্যাল এররের কারণে ব্লার দেখা যায়, নেটওয়ার্কের কানেকশনটা ঠিক থাকে না। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার হাতে না, এটা আমার কন্ট্রোলে না। সো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এই যে ভ্যাপার, এটা কি বাংলা কি? এটার বাংলা হচ্ছে জলীয় বাষ্প, তাই তো? এটা কার, এটা কিসের জলীয় বাষ্প? এটা পানির। তার মানে পানি যখন বাষ্প হয়, এই যে জল শব্দটা আছে, এটাকে ইংলিশে ভ্যাপার বলে। কিন্তু লোহাকে যদি আমি তাপ দিই, তা লোহা কি ভ্যাপার হবে? না তো, লোহা হবে গ্যাসীয় স্টেট, মানে ও এমন একটা স্টেটে চলে গেছে যে ওর লিকুইড হওয়ার পরে ওর যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে আন্তঃনৈবিক দূরত্ব বেড়ে গেছে। এখন তোমাদের এই দুইটা শব্দ একটু মনে রাখতে হবে, হ্যাঁ, খুব খেয়াল করতে হবে। এই শব্দটা তোমরা ক্লাস 8-এই পড়েছ, তাতে আমার কোনো সন্দেহ নাই। আন্তঃনৈবিক এক শব্দ হচ্ছে শক্তি, এটা হচ্ছে দূরত্ব। এই জিনিসগুলো তোমরা অলরেডি পড়েছো, আমি খুবই শিওর। তো এখন আণবিক মানে হইল অণুর মধ্যে, আন্ত মানে ইন বিটুইন, আর আণবিক মানে মলিকিউলার। সো ইন্ট্রামলিকিউলার এনার্জি, ইন্ট্রামলিকুলার স্পেস, খুবই সহজ, ইন্টারমলিকুলার স্পেস। আচ্ছা, এখানে আমি লেখা দেখা যায় না, মাসুদুর রহমান কই? এরকম তো হয় না। আচ্ছা, ফেসবুকে এই যে 1300 জন যুক্ত হয়েছ, তোমরা দয়া করে একমাত্র যে উদ্দেশ্য ফেসবুক লাইভের, সেটা হচ্ছে পড়াটা বোঝা। এই অধ্যায়টাতে তোমার যদি বোঝার দরকার হয়, এই অধ্যায়টা যদি তোমার জানার দরকার হয়, তাহলে থেকে সময়টা দিয়ে লাভ হবে। আর যদি মনে করো যে প্রয়োজন হবে না, তাহলে না থাকলেও চলবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ নুসরাত, আশা, এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এইবার কোথায় ছিলাম? ইন্টারমলিকিউলার। তাহলে ইন্টারমলিকিউলার শব্দটা আমি যখন ব্যবহার করছি, এটা হচ্ছে ইন্টারমলিকিউলার, তার মানে হচ্ছে মলিকিউলের মাঝখানে। তো মাঝখানে এনার্জি, যদি এনার্জি খুব স্ট্রং হয়, এনার্জি খুবই স্ট্রং হয়, তাহলে আন্তঃনৈবিক শক্তিটা বেশি, মানে কি কম্পারেটিভলি ও স্ট্রং, সলিড। আর যখন দূরত্ব বেড়ে যায়, তখন ইন্টারমলিকুলার স্পেসটা কমে যায়। ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যায় মানে হচ্ছে যে শক্তিটা কমে যাচ্ছে। খুব স্বাভাবিক, মানুষের মধ্যেও যখন বন্ধন দুর্বল হয়, তখন মানুষের আত্মার দূরত্বটা বেশি থাকে। মানুষের শারীরিক দূরত্ব কোনো ম্যাটার করে না, কে কত দূরে বডি নিয়ে আসে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তার আত্মার যদি দূরত্বটা যদি না থাকে, তার মানে তাদের বন্ডিংটা স্ট্রং। সেম অণুগুলোর ক্ষেত্রে,
যখন বন্ডিংটা স্ট্রং হয়, শক্তিটা বেশি হয়, দূরত্বটা কম থাকে। এ কারণে এই শক্তির সাথে দূরত্বটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তো এই জিনিসগুলো তোমাদের বইয়ে যে 19 নাম্বার পেজে আছে, তোমাদের বইটা যদি তোমাদের সামনে থাকে, একটু কষ্ট করে 19 নাম্বার পেজটা একটু খোলো, দেখবা কি কি আছে। এগুলো তোমাদের সবার পরিচিত, ক্লাস 8-এ 7-এ 6-এ অনেক পড়েছ। প্রশ্ন হচ্ছে পরে 20 নাম্বার পেজে, 20 নাম্বার পেজে কি আছে? 20 নাম্বার পেজে আছে কণার কি তত্ত্ব? গতিতত্ত্ব। আচ্ছা, এইটা বিষয়টা কি? এটা একই জিনিস, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। শব্দটা হচ্ছে কাইনেটিক, কাইনেটিক থিওরি, থিওরি অফ পার্টিকেলস। ওকে, পার্টিকেলস কি বলা হয়েছে? কাইনেটিক মানে গতি শক্তি, কাইনেটিক এনার্জি, তাহলে এটা হচ্ছে গতি। আর থিওরি মানে হচ্ছে তত্ত্ব। তোমরা এটা বোঝো তো থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল মানে কি? থিওরিটিক্যাল বোঝাতে বলা হয়েছে যে জ্ঞানটাকে যদি আমি শব্দে লিখি যে সোডিয়াম পানির চেয়ে হালকা, কারণ সোডিয়ামের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম। ধরো এটা একটা শব্দ, এটা একটা জ্ঞান, আমি এটা লিখলাম, এটা থিওরি। কিন্তু এটা যখন আমি প্রমাণ করব, এটা প্র্যাকটিক্যালি প্রুফ করতে হবে। পার্টিকেলস মানে কি? কণা। এখন কণার গতিতত্ত্বে কি বলা হয়েছে? বলা হয়েছে যে একটা পদার্থ, সেটা যেই হোক, যা হোক, এনিথিং, তুমি যা কল্পনা করতে পারো, যার ভর আছে, আয়তন আছে, জায়গা দখল করে, এরকম একটা পদার্থ। এই পদার্থ ও কি অবস্থায় আছে, ওর স্বাভাবিক অবস্থাটা কি? যেমন পানি, কক্ষ তাপমাত্রায় আমরা পানিটাকে বরফ দেখব না। পানির স্বাভাবিক অবস্থাটা হচ্ছে পানি লিকুইড, তরল অবস্থায় দেখব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লোহাকে আমি কিভাবে দেখব? লোহাকে দেখব হচ্ছে, লোহা হচ্ছে স্বাভাবিক অবস্থায় শক্ত। আমি সালফারকে কিভাবে দেখব? সালফারের গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস। এটা ফ্রাশ পদ্ধতিতে উত্তোলন করতে হয়, তোমাদের বইয়ে কেমিস্ট্রিতে আছে। তো সালফারকে আমি কিভাবে দেখব? প্রত্যেকটা পদার্থের স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটা নর্মাল স্টেট থাকে। এখন ধরো এটার ভিতরে সেই স্টেটটা আছে। ধরো ব্যাপারটা বোঝানোর জন্য বলা হইলো যে এটা হচ্ছে বরফ, বরফ। তাহলে আমি নিচে আসলে কি দিচ্ছি? কি দিচ্ছি আমি নিচে? হিট। তাহলে তুমি এটা বলবা যে এটা কিন্তু তাপ। তাহলে আমি তাপ প্রয়োগ করছি, তাহলে ওর কি বাড়তেছে, ওর বডির ভিতরে কি বাড়তেছে, তখন তুমি বলবা যে তাপমাত্রা বাড়তেছে। কথা সত্য, তুমি তাপ দিচ্ছ, তাপমাত্রা বাড়তেছে। আচ্ছা, এই তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার। খুবই সোজা কথা। এখন তুমি তাপ দেওয়ার কারণে, হুইচ ইজ অ্যান সর্ট অফ এনার্জি, ইউনো, এটা একটা কি এনার্জি দেওয়ার কারণে একটা রেজাল্ট বেরোচ্ছে। রেজাল্ট, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ বিং হিট? দ্যাট ইজ টেম্পারেচার। তো ওর যখন ভিতরে নাড়া দিচ্ছে, কেন নাড়া দিবে? কারণ এখানকার অণুগুলোর ভিতরে একটা নাড়াচাড়া শুরু হবে। বিকজ এই যে তুমি এনার্জিটা দিচ্ছ, এই এনার্জিটাই ওকে নাড়াচ্ছে, এবং এই এনার্জিটা ও পাচ্ছে। এবং একটু মনে করে দেখো, আমরা কি জানি শক্তির নিত্যতা সূত্র অনুসারে, যে তাপ বা তাপে না যাই, শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। তাহলে তুমি হিট এনার্জি দিচ্ছ, আর ওর ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়েছে। এই কাঁপাকাঁপিটা মানে হচ্ছে যে ওর ভিতরে গতিশক্তি হচ্ছে। সো ভেরি সিম্পলি, তোমার যে হিট এনার্জি, তোমার যে হিট এনার্জি তুমি ওকে দিচ্ছ, এই হিট এনার্জিটা ওর ভিতরে কাইনেটিক এনার্জিটা শুরু করলো। তাহলে এই যে কণার গতিতত্ত্ব, ইট মিনস যখন তুমি হিট দিবা, that heat energy is getting the result that the particles inside will get the kinetic energy. খুবই সহজ কথা। এখন তোমরা আমাকে বলো, এই যে এখানে 1400 থেকে 1500 জন যুক্ত হয়েছে,
তোমাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে বারবার আমি বলি যে অযাচিত কোনো কমেন্ট প্লিজ করো না। আর তোমাদের আবারও বলি, এই 1400 জন, এখানে 1400 জনের মধ্যে দেখতে পাচ্ছ এই যে এখানে যে কমেন্ট আসতেছে, পছন্দ না হইলে কমেন্টটাকে একটু সরায় দাও প্লিজ, কিন্তু অযথা কমেন্ট করার প্রয়োজন নাই। আবারও বলছি, এটা আমি বারবার বলি। এখন এই টপিকটুকু বোঝা গেছে, আমি খুব সহজ ভাষায় বললাম। ক্লাস 9-10-এর একটা স্টুডেন্ট যে ক্লাস 8 বা জেএসসি লেভেল পাশ করে ক্লাস 9-এ এসেছে, 10-এ এসেছে, তার এগুলো বোঝা কোনো কঠিন কিছু না, যদি সে বিজ্ঞান ভালোবাসে। আর যদি বিজ্ঞান ভালো না বাসে, তাহলে সারা জীবন এটা পড়াইলো জো আন্ডে ও আন্ডেই रहेगा। আচ্ছা, এটা মুছে দিলাম। এইবার পরের যে টপিকটা আছে না, এই এই মানে এই চ্যাপ্টারের হট টপিক, সবাই ব্যাপন আর নিঃসরণ নিয়ে খুব, মানে এটা ডেফিনেটলি জীবন একবার লিখেছে। কারণ ব্যাপন আর নিঃসরণ এটা যেমন এখানেও পড়তে হয়, এটা সব জায়গায় পড়তে হয়। কোথায়? ওই যে মনে আছে তোমরা বায়োলজি চ্যাপ্টার 6-এ ব্যাপন অভিশ্রবণ পড়েছ। তো এখন এই টপিকটার ভিতরে মজাটা কি, এখানে মজাটাই হচ্ছে যে ব্যাপন আর নিঃসরণ দুইটা একই জিনিস, সামান্য কিছু পার্থক্য আছে। ব্যাপন আমি কি বলছি? ডিফিউশন। আচ্ছা, তাহলে ডিফিউশন আচ্ছা আমি সরি, এখন আরেকটা হচ্ছে ইফিউশন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে পেজ নাম্বার কত যেন? পেজ নাম্বার 21 আর পেজ নাম্বার 24, এই দুইটা পেজের মধ্যে কি ব্যাখ্যা করেছে বলো? এখানে ব্যাখ্যা করেছে যে ব্যাপন হইল একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া কিভাবে হবে, মানে স্বতঃস্ফূর্তভাবে হবে, এমনিই হবে, ছড়ায় পড়বে। কি ছড়ায় পড়বে? অণু। কি অণু? সে অণুটা হইতে পারে গ্যাসীয় পদার্থ, সে অণুটা হইতে পারে তরল পদার্থ, সে অণুটা যে কোনো কিছু হইতে পারে, সেটা যে কোনো মাধ্যমে ছড়াইতে পারে। ব্যাপনের যে অণুটা ছড়ায় সেটা বাতাসেও ছড়াইতে পারে, সেটা লিকুইডে ছড়াইতে পারে। এখন লিকুইডে ছড়ায় কেমনে? যে তোমাদের বইয়ের 21 নম্বর পেজের নিচে একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে। কি এক্সাম্পল? যে এখানে একটা পাত্র রাখা আছে, সেই পাত্রের মধ্যে পানি ছিল, সেই পানির মধ্যে কি মিশাইছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা তোমরা ডেফিনেটলি পড়েছ, পটাশিয়াম KMnO4, খুব পরিচিত একটা যৌগ আমাদের। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশালে কি হয়েছে? বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে এমনিই ছড়ায় গেছে, কোনো নাড়াচাড়া করার প্রয়োজন হয় নাই। ইটস অ্যান এক্সাম্পল অফ ডিফিউশন, বিকজ এখানে বাইরের কোনো প্রভাব দরকারই ছিল না। ওকে, দরকার নাই। তাহলে আমি যখন ব্যাপন আর নিঃসরণের পার্থক্য লিখব, হেন্স কাম দ্য পয়েন্ট, যে ব্যাপন আর নিঃসরণের প্রধান পার্থক্য হচ্ছে নাম্বার 1, এখানে যে বাহ্যিক চাপ, এটার কোনো দরকার নাই, বাহ্যিক চাপের কোনো প্রভাবই নাই। কিন্তু এখানে এই মজার ব্যাপারটা আছে যে এখানে চাপের প্রভাব থাকবে। বলে এটা আবার কেমন জিনিস? আচ্ছা, এটা একটা মজার জিনিস হচ্ছে গাড়ির টায়ার যখন লিকেজ হয়, টায়ারটা যখন পাংকচার হয়, ছিদ্র হয়ে যায়, তখন এত জোরে একটা শব্দ হয় যে ওই ছোট ছিদ্র দিয়ে সমস্ত চাকার ভিতরে বা হুইলের ভিতরের যে এয়ার আছে, হিউজ প্রেসারে ছিল, এটা বের হতে যায় এবং বের হতে গিয়ে একটা বিকট শব্দ হয়। ওই যে ছোট ছিদ্র দিয়ে যে ওর বের হচ্ছে, এই প্রসেসটা জন্য ভিতর থেকে একটা চাপের দরকার হয়, এই চাপ ছাড়া এটা হবে না। সিমিলার ওয়েতে আমরা যখন বডি স্প্রে করি, তখন বডি স্প্রেতে ওই ছোট ছিদ্র দিয়ে যখন বের হয়, তখন আমাদের একটা চাপ দিতে হয়, and that is the external pressure which is required
for effusion, but no external pressure is required for diffusion. It's a natural process, simultaneous process. Simultaneous মানে স্বতঃস্ফূর্তভাবে, এই শব্দটা এখানে এটার সাথে যায়, এই শব্দটা এটার সাথে যায়, স্বতঃস্ফূর্ততা আর স্পন্টেনিয়াস। এই স্বতঃস্ফূর্ততা আর সমভাবে চারদিকে ছড়ায় পড়বে, এই বিষয়টা ব্যাপনে হবে। সেম থিং, বাট ইউ সি দ্য ডিফারেন্সেস। নাম্বার 2, সেকেন্ড ডিফারেন্স কি? ব্যাপনে যেই পদার্থটা ছড়াচ্ছে সেটা যে কোনো মাধ্যমেই ছড়াইতে পারে, মানে এটা কঠিন, তরল, আর কি গ্যাসীয়। স্যার প্লাজমা তো আর নাই। আচ্ছা, গ্যাসীয় মাধ্যমে, মানে কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে কি হবে? ছড়াবে, মাধ্যমে ছড়াবে। মজার ব্যাপার হচ্ছে এখানে কেবল কি গ্যাসীয় পদার্থটাই গ্যাসীয় মাধ্যমে ছড়াবে ইফিউশনে। মন থাকবে, গ্যাসীয় পদার্থটাই গ্যাসীয় মাধ্যমে ছড়াবে। হ্যাঁ মুনতাসির, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বায়ুর চাপের উপরে ব্যাপন নির্ভর করে না? মাহিনুজ্জামান আবির, ডেফিনেটলি। আমি তো ব্যাপন কিসের উপরে নির্ভর করে তা বলিই নাই। ব্যাপনের নির্ভরশীলতা অনেকগুলো জিনিসের উপর আছে। একটু তোমাকে মৌখিকভাবে বলে দেই। ব্যাপন যে এনভায়রনমেন্টে ছড়াবে, সেই এনভায়রনমেন্টে বায়ুর চাপ যদি বেশি থাকে তাহলে ব্যাপন কম হবে। আবার মনে করো যে মাধ্যমে ছড়াচ্ছে সেই মাধ্যমের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে ব্যাপন কম হবে। তার মানে তরল মাধ্যমের চেয়ে গ্যাসীয় মাধ্যমে ব্যাপনের হার বেশি হয়। তাহলে তুমি দুইটা টপিক পাইলে, এক হচ্ছে মাধ্যমের ঘনত্ব আর একটা হচ্ছে বায়ুর চাপ। আবার যেই পদার্থটা ছড়াচ্ছে সেই পদার্থের ঘনত্ব যদি বেশি হয় তাইলে ব্যাপন বেশি হবে। ক্লিয়ার? আবার মনে করো যদি গ্যাস হয়, গ্যাসের ক্ষেত্রে মজাটা কি দেখো, গ্যাসের ক্ষেত্রে যদি ওই গ্যাসের আণবিক ভর কম হয়, আমি আসবো একটু পরে, গ্রাহামের সূত্র, আণবিক ভর যদি ওই গ্যাসের কম হয় তাহলে তার ব্যাপনের হার বেড়ে যাবে। সো ব্যাপন অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। আই এম নট ডিসকাসিং অ্যাবাউট দ্য ডিপেন্ডিং ফ্যাক্টরস, জাস্ট একটু অধ্যায়টার হিসাবে আলাপ করছি আর কি। ইন্টারমিডিয়েটে আছে পড়া অনেক। এখানে কি হবে? গ্যাসীয় অনলি, গ্যাসীয় টু গ্যাসীয়। ক্লিয়ার? বোঝা গেছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই? থ্যাংক ইউ আদিল বাপ্পি, ভালোবাসা নিও। হাসিবুজ্জামান ক্লিয়ার, ফুয়াদ আল ইস্তিয়াক টেক লাভ, অনুব্যাপন, আব্দুর রাজ্জাক, অনুব্যাপন নিয়ে আলোচনা আমি অলরেডি করেছি। হ্যাঁ, আমি ডুপ্লিকেশন চাই না, কারণ লেকচার দেওয়া শুরু করলে 6-7 ঘন্টা পার হয়ে যাবে, আমার থামাতে পারবো না। কিন্তু ফেসবুক লাইভ ক্লাসগুলো একটু সীমিত আকারে কথা বলার আমি চেষ্টা করি। ইউটিউবে আমি একটা ভিডিও দিয়েছি গ্রাহামের ব্যাপন সূত্র, ওইখানে অনুব্যাপন নিয়ে আলাপ করেছি। তুমি একটু সার্চ দিয়ে দেখো, গ্রাহামের ব্যাপন সূত্র, আমার নামটা লিখে সার্চ করতে হবে, ফাহাদ স্যার। রেজওয়ান রাফি, ফাহাদ টিউটোরিয়াল, ওকে, ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ পরে। তাপমাত্রা বেড়ে গেলে কি ব্যাপন বেশি হবে? নাহিদ, ডেফিনেটলি। খুব মজার জিনিস, তাপমাত্রার উপরে ব্যাপন নির্ভর করে, ডেফিনেটলি বাড়বে, কারণ তাপমাত্রা বাড়লে ইটসেলফ ওই জায়গাটার মধ্যে অণুর ঘনত্ব কমে যাবে। এ কারণে যত ঘনত্ব কমবে ও তত ছড়াবে বেশি। থিঙ্ক অ্যাবাউট ইট, সহজ জিনিস, সায়েন্স একটা খুব মজার জিনিস। আচ্ছা, তাসদিক রহমান শাবাব ক্লিয়ার, পারভিন লিজা, ইয়েস, থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন দ্যাট আই এম গিভিং ইউ অ্যাটেনশন। পারভিন লিজা, থ্যাংক ইউ। ওকে, সো এবার মজার একটা পড়া শুরু করা যাক। পড়াটা হচ্ছে পরের পেজে, 23 নম্বর পেজ থেকে প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই। বলে স্যার এটা আমরা পারি। ওকে, তোমরা যারা পারো তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা, আর যারা পারো না তাদের জন্য রয়েছে এই পরের ক্লাসের লেকচারটুকু। কি 23 নম্বর পেজে কি বলছে মজাটা দেখো। 23 নম্বর পেজে এরকম একটা দাগ দিয়ে একটা কাঁচ নল বুঝাচ্ছে। ভালো কথা, বুঝাইলো ভালো। তো বুঝানোর পরে এই পাশে এই মুখ খোলা আর এই পাশেও মুখ খোলা।
খুব ভালো কথা। আসলে এই পরীক্ষাটা কি ছিল? এই পরীক্ষাটা কি ছিল? আমি যে গ্রাহামের যে ব্যাপন সূত্র আছে না, সেই ব্যাপন সূত্রের, হ্যাঁ, এই যে একজন বলেছে ইজি, MH বনি, ইজি, বুঝলে সবই ইজি। মনে করো যে সাঁতার পারে না, ওর কাছে সাঁতার মানে খুব ভয়াবহ খারাপ জিনিস, এ খুব ভয় পায়। আর যে সাঁতার পারে ওর কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস। সুতরাং মানুষ হচ্ছে এমন প্রাণী, ও যা পারে ওর কাছে সহজ লাগে, যা পারে না তাই কঠিন লাগে। তো তুমি পারো, কনগ্রাচুলেশন। এইখানে একটা পাইপ, এই পাইপটা ছিল 35 সেন্টিমিটার। কত? 35 সেন্টিমিটার। আমি আমার মতো করে বুঝাই। তো এইখানে মনে করো তুলা দিয়ে কি করছিল মনে আছে? তুলা দিয়ে ভিজাইছে, তুলা সিক্ত করেছে কিসে? তুলা সিক্ত করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে। আবার এইদিকেও তুলা ছিল, আচ্ছা, সেই তুলা সিক্ত করেছে, বয়ে দিয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু আমি একটু অ্যামোনিয়া দিয়ে বুঝাই, অ্যামোনিয়া সিক্ত তুলা। এই তুলাটা মনে করো অ্যামোনিয়া সিক্ত তুলা, অ্যামোনিয়া NH3। তো কি টেস্ট করার জন্য তারা এই কাজটা করলো? এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এখানে দুইটাই গ্যাসীয়। ওকে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে যে নির্যাসটা বা গ্যাসটা আর অ্যামোনিয়ার যে গ্যাসটা, অ্যামোনিয়া গ্যাসীয়, তো দুইটা একসাথে আসবে, আইসা একটা রিয়াকশন হবে। কি রিয়াকশন হবে? যে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া সৃষ্টি করবে, যে ধোঁয়াটা বাইরে থেকে দেখা যাবে, কারণ এটা কাঁচ নল, বাইরে থেকে ক্লিয়ারলি বোঝা যাবে। টেস্টটা হচ্ছে এরকম যে কি করলো বিষয়টা, দেখা গেছে ওর যে তুলাটা, এই তুলাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 5 সেন্টিমিটার ধরো, এটা এখান থেকে 5 সেন্টিমিটার। দেখা গেছে এই টোটাল লেংথটা হচ্ছে 35 সেন্টিমিটার। হ্যাঁ, 35। কি হয়েছে? ওই যে 5 সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত ও চলে আসছে, হুইচ ইজ 15 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 10 সেন্টিমিটার। কি চলে আসছে? অ্যামোনিয়া গ্যাস। আর এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি দূর যাইতে পারে নাই। ঘটনা যেটা হয়েছে, এইখানে একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে, হুইচ ওয়াজ ভিজিবল। দেন হোয়াট হ্যাপেন্ড? কি হইল? ওনারা দেখলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে আণবিক ভর, হাইড্রোজেন কত? 1, ক্লোরিন হচ্ছে 35.5, তো আলটিমেটলি এটা হচ্ছে 36.5। সবাই জানো, কোনো সন্দেহ নেই। অ্যামোনিয়া হচ্ছে 14, আর 3 একে 3, হাইড্রোজেন 1, 17। তোমাদের মধ্যে কারো যদি প্লিজ এই মান মুখস্থ করতে প্রবলেম হয়, তাইলে কিন্তু কেমিস্ট্রিতে গোলান্ডা হবে। এই যে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, চ্যাপ্টার 3-র একটা বেসিক, এই পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। এবং এই পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যার দ্বিগুণ না। এটা এই মনে করলে লাভ নাই যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে পারমাণবিক ভর 12, কি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 আর পারমাণবিক ভর 14। এটা জীবনেও কিন্তু এই হিসাব করলে হবে না, 2 গুণ না, কিন্তু হিসাব আলাদা। কি দেখা গেল? যে ওর পারমাণবিক ভরগুলো মিলাইলে ওর আণবিক যে ভর হয় 36.5, আর ওর যে হয় আণবিক ভর 17, তাহলে এইটা হচ্ছে কম। তো যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, ও দৌড়াইছে বেশি, এই কারণে ওর জায়গা থেকে 15 সেন্টিমিটার দূরে চলে আসছে, আর ও 10 সেন্টিমিটার দূরে আসছে। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাস বা বাষ্পের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মন থাকবে? এটা আমি প্রমাণ দিয়েছি, এটা বইয়ের মধ্যেও আছে, ইন্টারে অবশ্য আছে। এটা হচ্ছে কি, ধরো এই গ্যাসটার ব্যাপনের হার R1, ক্লিয়ারলি একটু বোঝো, R1 রেট, R ফর রেট অফ হোয়াট?
ডিফিউশন। আর এম ফর মলিকিউলার ওয়েট, মলিকিউলার ওয়েট। হোয়াট ইজ দিস মলিকিউলার ওয়েট? এই যে যেটা বার করলাম এটা। তো ওই ও গ্যাস, তো ওর রেট হচ্ছে R2, ওর যে আণবিক ভর সেটা হচ্ছে M1, ওর আণবিক ভর হচ্ছে M2। খুবই সিম্পলি এটা হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু √M2 ডিভাইডেড বাই M1। এই সূত্র, এই হচ্ছে সূত্র। এটাকে গ্রাহামের ব্যাপন সূত্র বলে। অ্যাকচুয়ালি গ্রাহাম এভাবে বলেনি, গ্রাহাম ঘনত্ব দিয়ে বলেছে। হ্যাঁ, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তোমাদের যদি কারো এটা সম্পর্কে জানতে ইচ্ছা হয়, ইউটিউবে আমার একটা ভিডিও আছে গ্রাহামের ব্যাপন সূত্র, এখানে আমি 36 মিনিটের মতন, আমি জানি না হয়তো এরকম হবে, ব্যাখ্যা করেছি। এটাই ব্যাখ্যা করেছি, অঙ্ক করে দিয়েছি। ক্লাস 9-10 স্টুডেন্ট, তোমাদের যদি এটার অঙ্ক পরীক্ষা আসে একটু দেখে নিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, রূপন রয় কি প্রশ্ন করলে এটা, আণবিক ভর কাকে বলে? একটু তুমি আজকে রাতে বাসায় কেমিস্ট্রি চ্যাপ্টার 3 নিয়ে গবেষণা করবা। আণবিক ভর কি জিনিস তুমি নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করবা। আচ্ছা, ইশরাত জামান, কেমিস্ট্রি ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? টেক লাভ, থ্যাংক ইউ। ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড ইফিউশন? ডেফিনেটলি। তোমার আইডির নাম সালফিউরিক অ্যাসিড, মাই গুডনেস। আচ্ছা, ইয়েস, দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দিস বিকজ টেম্পারেচার কন্ট্রোলস দ্যাট সর্ট অফ রেট অফ রিয়াকশনস। অন্য কোনো অ্যাসিড দিলে হবে না, HCl বাদে হবে। এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে বোঝানোর জন্য। অ্যাকচুয়াল থিং হচ্ছে তুমি কনসেপ্টটা বুঝলা কিনা। যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, এটা মনে থাকবে। ওকে, এই যে নিপালি দাস, মলিকিউলার কি? মলিকিউল মানে অণু, অণু, পানির একটা অণু। H2O পানির একটা অণু, NH3 অ্যামোনিয়ার একটা অণু, এটাকে ইংলিশে মলিকিউল বলে। পারভিন লিজা, থ্যাংক ইউ, ইউ আর নট দ্য বেস্ট। ওকে, কেমিস্ট্রি ইজ সো ইজি, মাশাল্লাহ, কত কেমিস্ট্রি লাভার চারপাশে, ভালো লাগছে। এখন আমাকে বলো, তোমাদের বইয়ে 25 নম্বর পেজে মোমবাতির গলন টলন দিয়ে কিছু একটা বোঝাইছে। কি বোঝাইছে? কি বোঝাইছে মানে 25 নম্বর পেজ পড়ে একটা স্টুডেন্ট কি বুঝবে? বুঝবে মোমবাতি যদি জ্বালানো হয় আর গলানো হয়, দুই ধরনের কথাবার্তা। এখন এটা আমি একটু মুছে দিতে চাই, কারণ এটা আমি অলরেডি ডিসকাস করেছি। তোমাদের কারো যদি প্রয়োজন হয় প্লিজ তোমরা দ্বিধা করবে না। আর একটা সত্য কথা কি জানো, আমার মনটা খারাপ লাগে, সেটা হচ্ছে কি, তোমাদের অনেকেই মনে করো যে কোনো কিছু বোঝার জন্য ইউটিউবে ভিডিও থাকা লাগবে। কেন? আমি অসংখ্যবার এটা পাইছি যে স্যার আপনি তো এই লেকচারটা ভিডিওতে দেন নাই। যেমন মনে করো একটা চ্যাপ্টারের মূল অংশ, আমি এটাকে 5টা ভাগে ভাগ করছি। আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অংশটা দিছি, ধরো ইউটিউবে আপলোড করেছি। এই 2টা অংশ আমি ইচ্ছা করে দেই নাই আমি। এখন এই যে 2টা অংশ দেই নাই, স্টুডেন্ট এখানেই আইসা মনে করো একটা ক্রাউড করবে, এই 2টা কোথায়, এই 2টা কোথায়। এটা খুবই খারাপ জিনিস। যে এই 3টা পারবে সে এইটাও পারবে, এইটাও পারবে। কারণ তোমাদের ভিতর থেকে এই চিন্তাটা সরাও যে ইউটিউবে ভিডিও থাকতেই হবে। ইউটিউবে ভিডিও না থাকলেও নিজে চেষ্টা করে পড়া যায়, সেই চেষ্টাটা করো। এখন শব্দ দুইটা, একটা হচ্ছে গলন আর একটা হচ্ছে জ্বলন। খুব খুব মজার জিনিস। আচ্ছা, গলন আর জ্বলন। হ্যাঁ, আচ্ছা, মনে করো এই মোমবাতি তুমি জ্বালাইলা। এখন ঘটনা কি হয়? ঘটনা হচ্ছে দুইটাই হয়, গলনও হয় জ্বলনও হয়। কেমন জ্বলাটা জ্বলে? আচ্ছা দেখো, এই মোমবাতি যখন গলে, গলে 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 তরল হচ্ছে, তাই না? এখন এই যে তরল হচ্ছে, তার মানে এই আগুনটা যে জ্বলতেছে, এই মোম কি অ্যাকচুয়ালি? ওয়াক্স। মোম কি, তাই না? ইটস ওয়ান অফ হাইড্রোকার্বন।
হাইড্রোকার্বন। সো এখানে সিম্পলি হাইড্রোজেন আর কার্বন আছে, কোনো সন্দেহ নাই। হোয়াট হ্যাপেন্স, যখন তুমি হাইড্রোকার্বনকে জ্বালাও, ইট মিনস উইথ অক্সিজেন, অক্সিডেশন, এটাকে আরেকটু শুদ্ধ বাংলায় দহন বলা যেতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি জ্বলনের ইংলিশ হচ্ছে বার্নিং, বার্ন করা, আর দহনের ইংলিশ হচ্ছে অক্সিডাইজেশন। পার্থক্য আছে, অলওয়েজ রিমেম্বার টার্মিনোলজি, ফ্যাক্ট, বার্নিং অ্যান্ড অক্সিডেশন। ওকে, এই হাইড্রোকার্বনকে যখন জ্বালানো হয় অলওয়েজ ওর কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা আর ভ্যাপার উৎপন্ন করা, এটা সারা জীবন করবে। দ্য থিং ইজ, যখন মোম গলে তখন তরল মোম পাওয়া যায়। সো আফটার গলন, দিস ইজ ওয়ান সর্ট অফ ফিজিক্যাল চেঞ্জ। মোমই রয়েছে, আর যখন জ্বলে it produce carbon dioxide and vapor, which is not the same chemical ingredients and chemical compounds like before. So এই যে reactant আর এই যে product, এটার মাঝখানে আকাশ পাতাল পার্থক্য, and that is why this is called chemical changes. মন থাকবে তো? থ্যাংক ইউ। এই যে জহিরুল হক এই আইডি থেকে, সম্ভবত এটা তোমার বাবার আইডি না? ওকে, লিকুইড ওয়ার্কস, ইয়েস, থ্যাংক ইউ। এই যে তোমাদের অনেকেই অনেক সুন্দর উত্তর দিয়েছ, দ্যাটস দ্য থিং। এখন প্রশ্ন হচ্ছে গ্রাহামের সূত্রটা কি তোমাদের লাগবে কি না? সাকিব, ডেফিনেটলি লাগবে, একটু পড়ে নিও। তুমি একটু বেশি পড়লে আর পৃথিবীর কারো লাভ ক্ষতি হবে না, শুধু তোমার লাভ হবে। তুমি একটু বেশি করে পড়লে পৃথিবীর কারো লাভ ক্ষতি হবে না, সির্ফ তোমার লাভ হবে, এটা মাথায় রাখবা। এবার কই যাব? এবার হচ্ছে যাই 26 নম্বর পেজে। স্টুডেন্ট তোমাদের মধ্যে কেউ আমাকে সত্যি করে বলো তো যে 26 নম্বর আর 27 নম্বর পেজ পড়ছো সত্যিকার অর্থে? 26 আর 27 নম্বর পেজ তোমরা কে অন্তত একবার জীবদ্দশায় ঠান্ডা মাথায় রিডিং করেছ? আমি একটু দেখতে চাই কারা। আচ্ছা, যদি কেউ থেকে থাকো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক স্টুডেন্ট আছে এটা দেখে বলবে, চিন্তা করবে, হ্যাঁ এগুলো তো পরীক্ষা আসে না, মানে 26 আর 27 পেজটাকে উল্টায় সরা চলে যাবে। আচ্ছা, আমি একটু বলি, এখানে খুবই সিম্পলি একটা সহজ কথা বলা হয়েছে, কিভাবে কোনো একটা পদার্থের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বের করা যাবে। একটা জিনিস তোমাদের বলে দেই, ক্লিয়ারলি শোনো, যদি কোনো পদার্থের কঠিন যে দশা, সেই দশা থেকে আমি মনে করো তার তরল দশায় চলে আসলাম, ধরো খুব সিম্পলি বা একটা জিনিস, তরল দশা চলে আসলাম, আর তরলকে তাপ দিয়ে আমি তার গ্যাসীয় দশা বা বাষ্পীয় দশায় চলে আসলাম। ধরো তরল, এটা বাষ্প বা গ্যাসীয়, আচ্ছা এই শব্দটি ব্যবহার করি। আচ্ছা, ঘটনাটা কি হচ্ছে, যখন তুমি কঠিন পদার্থে তাপ দিলা সে তরল হইল। এই প্রক্রিয়া, এই প্রসেসটার নাম এই প্রসেসটার নাম হচ্ছে গলন। মাইন্ড ইট, এটা হচ্ছে গলন ইজ আ প্রসেস, মেল্টিং। যে তাপমাত্রায় ও গলবে সেই তাপমাত্রাটা, এটা এক এক পদার্থের এক এক তাপমাত্রা, ওই তাপমাত্রাটা হচ্ছে কি? গলনাঙ্ক। খুব সহজ, এটা একটু কিন্তু বেসিক জিনিস। তরলকে তুমি যখন তাপ দিবা, তুমি তাপ থামাও নাই, কিন্তু তাপ দিচ্ছ, ও কি হয়ে গেছে? ও গ্যাসীয় হয়ে গেছে। ও যখন গ্যাসীয় হইল তখন এই প্রক্রিয়াটার নাম স্ফুটন। এটা হচ্ছে স্ফুটন। তোমাদের কি একটু মনে হচ্ছে যে ফিজিক্সের তাপ পড়তেছ এখন? স্বাভাবিক। এবার তুমি যখন ওকে তাপ দিলা, তাইলে এই দুইটা ঘটনা ঘটলো। তুমি যখন উল্টা করলা তখন গ্যাসীয়টা যখন তরলে আসলো, আবার তরলটা যখন
কঠিন হইল, এখানে কিন্তু ঘটনা উল্টা ঘটছে। এখন এটাকে গ্যাস থেকে তরল করা মানে হচ্ছে ঘনীভবন, আর এই তরল থেকে কঠিন করা হচ্ছে কঠিনীভবন, প্রক্রিয়ার নাম। তো তুমি যখন তাপ সরাই নিলা এই ঘটনা ঘটবে। সো প্লাস তাপ মানে তুমি তাপ দিলা, মাইনাস তাপ মানে সরাইলা। এখন যে তাপমাত্রায় ও গলে গেল সেটা গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় ও ফুইটা গেল মানে কি বাষ্প হয়ে গেল সেটার নাম কি স্ফুটনাঙ্ক। এখন এই জিনিস এই যে কারণে চ্যাপ্টার 2 আলাপ করেছে যে একটা 9-এর স্টুডেন্ট যখন কেমিস্ট্রি বই পড়া শুরু করবে এই বেসিক জিনিসগুলো সে শিখে সামনে যাবে। আমি আজকে এই ফেসবুক লাইভের শিডিউল দেওয়ার সময় একটা লাইন লিখেছিলাম যে অটো পাস দিয়ে সামনের বছর টুক করে আরেক ক্লাসে চলে যাওয়া এটা জীবনে কোনো দিন কোনো স্টুডেন্টের কাছে খুশির খবর হইতে পারে না। ইটস নট এ গুড থিং। কেমনে? তো তুমি অটো পাস মানে কি সরকার বাধ্য হয়ে বা পরিস্থিতি বাধ্য হয়ে তোমাকে নেক্সট ক্লাসে দিছে। এখন তুমি যখন নেক্সট ক্লাসে গেলা, তোমার নেক্সট ক্লাসের পড়া তুমি কি বুঝবা যদি আগের পড়া তুমি না বোঝো? যে 2 দুগুণে 4 নামটা শেখে নাই সে কিভাবে 222 গুণ 13 করবে? তুমি এক্সপেক্ট করতে পারো তার কাছ থেকে এটা সে পারবে? লজিক্যালি পারবে না। এটা শিখতেই হবে। এই কারণে অটো পাস শব্দটা প্রকৃত ছাত্র বা ছাত্রীর কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা না। যেহেতু পরিস্থিতি খারাপ, আমি ফেসবুক লাইভে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি, আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি। কার পছন্দ আসলো কার পছন্দ আসলো না, আই ডোন্ট কেয়ার। বাট ট্রুথ ইজ যে আমাদের শিক্ষা ব্যবস্থাটায় ছাত্রছাত্রীদের পড়ালেখার প্রতি ভালোবাসার যে সুযোগটা, সেই সুযোগ থাকতে হবে। কিছু না বুঝা, এই যে এগুলো যদি না বুঝা টুক করে সে 3rd চ্যাপ্টার পড়া শুরু করে, তখন তো চোখে মুখে সর্ষে ফুল দেখবে যে আল্লাহ আণবিক ভর কি, আইসোটোপ, কার্বন 12 আইসোটোপ, এগুলো তো বুঝতেছি না, স্যার বুঝায় দেন। ওই যে বুঝায় দেন, ও যে বোঝে নাই কারণ সে এই নামটা তো পড়ে আসে নাই। এখন ওর চোখের সামনে এটা চলে আসছে, এখন ও চোখে মুখে সর্ষে ফুল দেখবে। সো দ্যাট ইজ ওয়াই তোমরা কোনো কিছু গ্যাপ না দিয়ে পড়ার চেষ্টা করবা। ওকে, এখন এই যে তাপমাত্রায় সে গলে গেল, গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় সে ফুটে গেল, এটার নাম হচ্ছে স্ফুটনাঙ্ক। আমি একদম প্রাইমারি লেভেলে কথা বলছি। তো এখন এই যে গলন আর স্ফুটন, ঘনীভবন আর কঠিনীভবন, মনে আছে? ঘনীভবন হচ্ছে কনডেন্সড। তা আমরা যখন লিখি কনডেন্সড, কনডেন্সড মানে হচ্ছে ঘন, মানে ইউ আর ডুইং সামথিং লাইক কি করা, এটা ডেন্সিটি বাড়ানো। সো ঘনীভবন হচ্ছে কনডেনসেশন, আর এটা হচ্ছে সলিডিফিকেশন। সলিডিফিকেশন। এখন এই যে তুমি এই কাজটা করলা, ওই যে গলনাঙ্ক, এটার ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট, দ্যাট মিনস ইটস এ টেম্পারেচার। অ্যান্ড স্ফুটনাঙ্ক এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। এই জায়গাটুকু হচ্ছে একটা কেমিস্ট্রির বেসিক লেভেলের পড়া। আমি ক্লাস 9-এর স্টুডেন্টের আন্দাজে কথা বলছি। অবশ্য ক্লাস 8-এর স্টুডেন্ট কি, ক্লাস 7-এর স্টুডেন্ট, আমাদের দেশের আন্দাজে ক্লাস 7-এর স্টুডেন্টও এটা বুঝবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক কোনটা? এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক হচ্ছে 29 নম্বর পৃষ্ঠা। 29 নম্বর পৃষ্ঠা খুলে তোমাদের মধ্যে অনেকেই আছো, আমি জানি, এটা বুঝবা, 100% বুঝবা। কেন? কারণ হইল তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এই মানে কি বলে এটাকে, গ্রাফ না বুঝা আরেক চ্যাপ্টারে যাওয়া যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে এই গ্রাফটা শুরু হয়েছে কি দিয়ে? বাঁকা হয়ে গেল নাকি? আচ্ছা হোক। আচ্ছা, শুরু হয়েছে কোন দিক থেকে? শুরু হয়েছে ধরো মাইনাস কত একটু দেখে নিই, -40, মাইনাস ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরি
0°C, এটা ধরি 100°C, আর এটা ধরি 140°। এই তো ঘটনাটা। আচ্ছা, আর এনে কি আছে? টাইম। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই তো এইসব। তোমরা কি জানো যে এই যে গ্রাফ, যেটাকে আমরা গ্রাফ বলতেছি, গ্রাফ, এই শব্দটার আগে আমরা কত কিছু ব্যবহার করি? অটোগ্রাফ, ফটোগ্রাফ, অটোগ্রাফ। অটোগ্রাফে সাইন দিতে হয় আর ফটোগ্রাফে ছবি তুলে দিতে হয়। আচ্ছা, খুব ভালো কথা। আর এটাকেই যখন আমরা এগুলো অটো ফটো বাদ দিয়ে দিই, এটা হয়ে যায় পড়াশোনার বিষয়বস্তু। তো এই যে গ্রাফ, it's a very important tool, very good tool to show something in a single page. একটা ছোট্ট জিনিসের মধ্যে অনেক কিছু দেখানো যেতে পারে। এখানে দুইটা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দুইটা জিনিসের সম্পর্ক বোঝায়। তা আমি যখন এখানে সময় দিলাম, ধরো ভাগ করলাম, এক একটা গ্যাপ আইডেন্টিক্যাল গ্যাপ হইতে হবে। 0, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা। আচ্ছা, অনেক স্টুডেন্ট বলবে, স্যার আপনি 1 ঘন্টা কেন বললেন? এটা তো 60 মিনিট হওয়ার কথা ছিল। আচ্ছা, সো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40, 50, 60। আচ্ছা, তো এখন অনেক স্টুডেন্ট লিখতেছে, আশরাফ জামান, কুল টপিক। তুমি কিভাবে আইডেন্টিফাই করলে কোনটা হট এন্ড কোনটা টুল? আচ্ছা, আর হ্যাঁ, এমডি সিফাত খুব সুন্দর একটা কথা বলছো। এটার আগে যখন প্যারা শব্দ লাগাই দিব তখন আরো প্যারা লাগবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হয় ইংলিশে। আচ্ছা, ঘটনা কি ঘটে? ঘটনা হচ্ছে ধরো, এটা একটু খেয়াল করতে হবে বিষয়টা, যে এখান থেকে তাপ দেওয়া শুরু করলা, তাপ দিয়া তুমি 20 মিনিটে এখানে আসলা। তার মানে একটু কমন সেন্স একটু অ্যাপ্লাই করি। 20 মিনিটে যাব। আচ্ছা, ধরো 20 মিনিটে যাই। 20 মিনিট না, আর একটু বাড়াই দিই, নাহলে একটু মজা হবে। একটু বাড়াই দিই, 80 মিনিট পর্যন্ত চলে যাই আমরা। আচ্ছা, 70, 80, ধরো 80 মিনিট। ওকে, প্রথম 20 মিনিট ধরে তাপ দিচ্ছি তো দিচ্ছি, যেই বস্তুটার তাপমাত্রা -40 ছিল। আচ্ছা, এখানে কিসের? এটা হচ্ছে বরফে তাপ প্রদানের লেখচিত্র। বরফে তাপ প্রদানের লেখচিত্র। তো প্রথম 20 মিনিট একটু খেয়াল করো, যে এটা কিন্তু আমি যদি এভাবে নামাই আর এটাকে যদি এভাবে আনি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? যে এটা 20 মিনিটে তাপমাত্রাটা 0°C পৌঁছাইছে। কার? বরফের। জাস্ট ইমাজিন করো। এইবার 20 মিনিট থেকে তুমি তাপ দেওয়া কিন্তু চালাচ্ছ, 20 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত, পরবর্তী 20 মিনিট তাপমাত্রা কি বাড়ছে? বাড়ে নাই, তাপমাত্রা একই আছে। এটার মানে কি? এই যে তোমাদের বইয়ে এখানে এ আর এখানে বি দিছে, এটার মানে হইল এই টাইমটুকুতে তাপমাত্রা বাড়ে নাই, কারণ তার অবস্থার পরিবর্তন হয়েছে। এই জায়গাটুকুকে বলে সুপ্ত তাপ। ফিজিক্সের 6 পড়াচ্ছি এখন, সুপ্ত তাপ। এখন তুমি যখন তাপ দিলা, পরবর্তী 20 মিনিটে ওর তাপমাত্রা গিয়ে পৌঁছাইলো 100°। ধরো এখানে পৌঁছাইলো তাপ। এখন এখানে যখন পৌঁছাবে তাপ, তখন কি হলো ঘটনাটা? এখান থেকে এই পর্যন্ত চলে গেল। এই টাইমটুকু কি হয়েছে? এই বি থেকে সি পর্যন্ত হয়েছে কি, এখানকার টেম্পারেচার ছিল 0°C, আর এখন টেম্পারেচার হচ্ছে 100°C। এই সময়টুকুতে ওর 20 মিনিট লাগছে। এই যে আগে ছিল 40 মিনিট, এখন হয়েছে 60 মিনিট। তার মানে পরবর্তী 20 মিনিটে ওর টেম্পারেচার ওই যতটুকু পানি ছিল
এখানে তো বরফ ছিল, এখানে এসে সে পানি হয়েছে। তাহলে বরফ থেকে পানি হওয়ার সময় ওর তাপমাত্রা বাড়ে নাই, ও সুপ্ত তাপ গ্রহণ করছে। লেটেন্ট হিট, লেটেন্ট মানে হচ্ছে যেটা ঘুমায় থাকে, যেটা দেখা যায় না, লেটেন্ট সুপ্ত প্রতিভা, লেটেন্ট হিট। এবার 100 ডিগ্রিতে পৌঁছে গেল। পরবর্তী 10 মিনিটে ওর পুরা, মনে করো যে ও কি করলো, পরবর্তী 10 মিনিটে ওর যে পুরা টেম্পারেচার ছিল সেটা পুরাটা বাষ্প হয়ে গেছে। তার মানে এই সি থেকে ও যখন ডিতে আসলো, এই সি থেকে ডি ও আবার এই ঘটনা ঘটাইছে। ও ছিল পানি, বাষ্প, পুরোটা বাষ্প হয়েছে। এখন পুরোটা যে বাষ্প হয়েছে, পুরোটা বাষ্প হইতে গেলে বাষ্পের টেম্পারেচারটা এখন বাড়া শুরু করলো। বাষ্পটা চলে আসছে 140-এ। এখন ওর বিষয়টা হচ্ছে ও এখন 140-এ এখানে আইসা 140-এর বাষ্প হয়ে গেছে। কি? ওকে, লেটেন্ট হিট, থ্যাংক ইউ। সুপ্ত তাপের সংজ্ঞা তোমরা তো জানো। এই যে তোমরা 1400 জন এখানে পড়াশোনা করছো, তোমরা ধরো এই যে ফেসবুক লাইভে আমার কাছে তোমরা পড়ছো, একটা বিনিময় আছে তো। আমি এখানে কষ্ট করে পড়াচ্ছি, আমার একটাই উদ্দেশ্য, যাতে এই করোনার মধ্যে তোমাদের লেখাপড়াটা ভালো চলে। এর মধ্যে যারা অন্য উদ্দেশ্য চিন্তা করবে তাদের ভিতরে প্রবলেম থাকার কথা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের লেখাপড়াটা যাতে এই করোনার মধ্যেও, কষ্টের মধ্যেও, অনেক ফ্যামিলিতে বাবা মায়ের চাকরি চলে গেছে, অনেক ফ্যামিলিতে অর্থনৈতিক কষ্ট আসছে, ওই কষ্টের মধ্যে উপার্জন অনেক বেশি ছিল, উপার্জন এখন কমে, মানে আমি জানি না কত শতাংশ কমছে। একটা পরিবারের মধ্যে একটা আঘাত আসার পরে তোমাদের যে লেখাপড়া করার, তোমরা তো টের পাচ্ছ না। অনেকেই হয়তো যারা টের পাচ্ছ, যারা টের পাচ্ছ না, তোমরা নিজেরা একটু নিজেদেরকে খুব সৌভাগ্যবান বা গুড লাকের মধ্যে আসো বলে একটু আলহামদুলিল্লাহ বইল। আর এর মাঝখানে আমি যে চেষ্টা করছি, সেই চেষ্টাটাকে সাকসেসফুল করার জন্য তোমরা আমাকে একটু গুড রেসপন্স দিবা। অ্যান্ড দ্যাট গুড রেসপন্স হচ্ছে, আমি যখন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে বলবো, অ্যাসাইনমেন্টটা করবা। যেদিন যেই চ্যাপ্টারটা পড়তে বলবো, সেই চ্যাপ্টারটাকে একটু মনোযোগ দিয়ে পড়বা। এখন এটা হইতে পারে যে স্যার আমি তো এইচএসসির স্টুডেন্ট, আপনি তো এসএসসির পড়াচ্ছেন, আমার একার পক্ষে তো পুরা বাংলাদেশে সবাইকে পড়ানো সম্ভব না। কিন্তু কন্টিনিউয়েশন থাকলে তুমি তোমার কাজটা আগায় যাবা, এটাই হচ্ছে আমি তোমার কাছে চাই। ওকে ওকে, এই গ্রাফটা যার বুঝতে প্রবলেম, ঠান্ডা মাথায় বলছি, তুমি টেম্পারেচারগুলো চিন্তা করো আর টাইম চিন্তা করো। এই টাইমটুকুর মধ্যে এখানে কয় মিনিট, 20 মিনিট তাপমাত্রা বাড়ছে, ছিল -40, হয়েছে 0। -40 কার থাকে? বরফের। নামটাই তো বরফ গলনের কি, বরফের শব্দটা হচ্ছে বরফে তাপ প্রদানের লেখচিত্র। এটাকে ইংলিশে বলে হিটিং কার্ভ। হিটিং কার্ভ। আমার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যদি এর মধ্যে থাকে, তোমরা নিঃসন্দেহে জানো যে আমি ফাহাদস টিউটোরিয়াল নামে একটা ইংলিশ ভার্সনের চ্যানেল নতুনভাবে কাজ করা শুরু করেছি এই লকডাউনের মধ্যে। এই হিটিং কার্ভ, কুলিং কার্ভ, এগুলো সব আমি আপলোড করেছি সেখানে, এবং বাংলা ভার্সনের স্টুডেন্ট যেভাবে বুঝবে, ইংলিশ ভার্সনের স্টুডেন্টের বোঝার ধরন একই, কিন্তু শব্দগুলো আলাদা থাকে। দ্যাট ইজ ওয়াই একটু ডিফারেন্স থাকে এখানে। এই ডিফারেন্সটা মিট করার জন্য আমি কাজ করছি। এবং এখানে তোমাদের এই ফাহাদস টিউটোরিয়াল, এই ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের চ্যানেলেও আমি ঠিক এই জিনিসটাই ব্যাখ্যা করেছি। হিটিং কার্ভ, কুলিং কার্ভ, এটাকেই বলা হয় বরফের তাপ প্রদানের লেখচিত্র, আর উল্টায় করলে হয় শীতলীকরণের লেখচিত্র। এটাকে ঠিক উল্টায় করলে, এটার যে কনসেপ্ট আর সেটার কনসেপ্ট সেম। যে গিয়ার দিয়ে সামনে যাইতে পারে, সে ব্যাক গিয়ার দিয়ে পিছনেও আসতে পারে। সুতরাং বিষয়টা সেম।
এই যে এখান থেকে এতটুকু যখন তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়ে, আর এই জায়গাটুকুর মধ্যে তাপমাত্রা বাড়ে না। কেন বাড়ে না? কারণ এই সময় তার অবস্থার পরিবর্তন হয়, অবস্থা, স্টেট, and that is why this is called latent heat. This is also latent heat. যখন ঊর্ধ্বগামী, দ্যাট মিন্স টেম্পারেচার বাড়ে, তখন তার অবস্থা সেম থাকে। সুতরাং মাইন্ডেড যখন তাপমাত্রা বাড়বে তখন অবস্থা বাড়বে না, মানে অবস্থা চেঞ্জ হবে না। আর যখন অবস্থার চেঞ্জ হবে তখন তাপমাত্রা চেঞ্জ হবে না। এই কারণে এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তোমরা কি জানো, যদি 1 কেজি বরফ হয়, 1 কেজি, তাহলে 1 কেজি বরফ হইলে 1 কেজি বরফ সম্পূর্ণ বাষ্প হইতে, সরি তরল হইতে 336,000 জুল তাপের দরকার। এটাই হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এটাকে বলা হয় LF 336,000 জুল পার কেজি। আর এই যে সিডি, দ্যাট মিনস এই অংশটা কিন্তু এবি, আর সিডি যে অংশটা এটা হচ্ছে এলভি, দ্যাট মিনস লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এটা কত? এটা হচ্ছে 226,800 জুল পার কেজি। একটু পারা লাগবে এটা। তৌফিক রহমান MN, ত্রৈধবিন্দু, ফিজিক্সের চ্যাপ্টার 6 পড়া। ওইখানে যেভাবে লেখা আছে স্বাভাবিকভাবে পড়লে একটা স্টুডেন্ট পারবে। ইশতিয়াক আলম, থ্যাংক ইউ। 29 এবং 30 নম্বর পেজ আমার মনে হয় তোমাদের পারা উচিত, না পারার কোনো সম্ভাবনা নাই। এখানে পুরো চ্যাপ্টারটাতেই না পারার কোনো সম্ভাবনা নাই। এরপরে 31 নম্বর পেজে কি আছে? দুইটা মজার মজার জিনিস, একটা পাতন আর একটা ঊর্ধ্বপাতন। বোঝো তো জিনিসগুলা কি? পাতন কি আর ঊর্ধ্বপাতন কি? এটা মুছে দিলাম। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কেউ পাতন আর ঊর্ধ্বপাতনের জিনিসটা একটু আমাকে বলতে পারো যে পাতন কি জিনিস, এটার ইংরেজি কি? ডিস্টিলেশন। ডিস্টিলেশন। আচ্ছা, আর ঊর্ধ্ব, এটাকেই আমি যখন ঊর্ধ্ব শব্দটা ব্যবহার করব তখন এটা উল্টা একটা অন্য শব্দ হবে, সেটা হচ্ছে সাবলিমেশন। খুব সহজ জিনিস। পাতনে কি করবা? পাতনে কি করবা? ফার্স্ট এটারে তাপ দিবা, তাপ দিয়ে তরল করবা, তরল করার পরে আবার ঠান্ডা করবা, ঠান্ডা করে আবার এটারে কঠিন করবা, অথবা তরলরে বাষ্প করবা, বাষ্পকে তরল করবা। সহজ জিনিস। তাহলে যে প্রক্রিয়া, এই যে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে ঘনীভবন আর হচ্ছে কি বাষ্পীভবন, শব্দটা আসলে উল্টা হবে। আচ্ছা যাই হোক, দুইভাবে লেখা যায়। পাতন সমান মানে হচ্ছে তুমি আগে ভ্যাপার করবা, ভ্যাপার করবা, এরপরে ঠান্ডা করবা। ভ্যাপোরাইজেশন, কনডেনসেশন। বোঝা নাই? কষ্ট হয়েছে কেন? বলে স্যার আর একটু খোলাসা করে বলেন তো। খোলাসা করে কি বলবো? ধরো এখানে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কেমন হয়েছে একটা, যাই হোক, যাই হয়েছে এরকম নতুন ডিজাইনের পাত্র হবে। এখানে পানি আছে, পানির মধ্যে চিনিও আছে, চিনি পানি মিশাইয়া কি বানাইলা? শরবত। ওকে, এখন তুমি দিছো এটার মধ্যে তাপ। আচ্ছা, তাপ দেওয়ার কারণ আগে বলি। এখন যদি বলা হয় যে এই পানি আর চিনি আলাদা করতে হবে, তাহলে কি আমরা কোনো ফিজিক্যাল প্রসেসিংয়ে পারবো তাপ দেওয়া ছাড়া? এই চিনি আর পানি ফিল্টার কাগজ দিয়ে ফিল্টার করলে জীবনে আলাদা হবে? হবে না। তো কি করতে হবে? এটারে তাপ দিতে হবে। তাপ দিলে যখন টেম্পারেচার ধরো কাছাকাছি 100-তে পৌঁছাবে তখন কি হবে? বাষ্প হবে। এই বাষ্প তুমি যদি মনে করো কাভার করো, এই বাষ্পকে তুমি বাইর হইতে দিলা না, এই বাষ্পকে তুমি আটকে রাখলা। আটকে রাখার পরে এই বাষ্পকে তুমি নিয়ে আসলা এইখানে আরেকটা পাত্রে, ধরো
আরেকটা পাত্রে নিয়ে আসলা। এখন কি হবে, এখানকার বাষ্পটা যখন এখান দিয়ে আসতে চাইবে, তখন তুমি মনে করো এই জায়গার মধ্যে আরেকটা বুদ্ধি করে এটারে ঠান্ডা করলা। তুমি এখানে করতেছো কি, হিটিং, আর এইখানে করতেছো কি, কুলিং। তারপরে এই বাষ্পটা এখানে এসে কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। তাহলে এইখানে আমি কি পাবো, এই লিকুইডটা পাবো। আর এখানে চিনি পড়ে থাকবে। কেন? কারণ এখানে পানি আর চিনি দুইটা শব্দ আছে। এই পানি আর চিনির গলনাঙ্ক এক না। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্প হইতে পারে, চিনি তো বাষ্প হইতে পারে না। এ কারণে চিনি কা চিনি এখানেই থাকবে, আর পানি এখানে আসবে। And this is called distillation. Distilled water, that means this water is mostly purified. Clear? আর সিম্পলি একটা কঠিন পদার্থকে তাপ দিলাম, ও হচ্ছে বাষ্প হয়ে গেল, লিকুইড হইল না, এটার নাম ঊর্ধ্বপাতন। বইয়ের মধ্যে এক্সাম্পল দেওয়া আছে, ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, নিশাদল। ক্লিয়ার? ওকে। সো তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো, হ্যাঁ, সালমান হাসান যারা করে ওদেরকে ব্লক করা হয়, এদেরকে চিহ্নিত করে ব্লক করা হবে। একমাত্র এই বুদ্ধিটি আমি নিতে পারি, কারণ যারা সব কিছুর মধ্যে ফান খোঁজে, জীবন ওদেরকে একদিন ফানি বানায় ফেলবে। ভেরি গুড। সো এই যে তোমরা 1200 জন আজকে ক্লাস করলা, 1400, ফার্স্টে 1500 জন ছিল এবং পরবর্তীতে হয়তো আরও অনেকে দেখবা। আজকের পরে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম অন্তত ক্লাস 9-10 স্টুডেন্টের থাকা উচিত না। কেন? কারণ ধরো আমি তোমাকে বুঝাই দিলাম, যা কিছু আছে এই চ্যাপ্টারটা বুঝাই দিলাম। এবার তোমার ডিউটি কি? তোমার ডিউটি হচ্ছে বাসায় পড়া, স্টাডি করা, টেবিলটাতে স্টাডি করা। আর দয়া করে যখন তোমরা পড়াশোনা শুরু করবা, মোবাইলটারে একটু হাতের থেকে বহু দূরে রাখবা। দিস ইজ আ ভেরি সাইলেন্ট কিলিং একটা বিষয়। ঘন্টার পর ঘন্টা আমরা মনে করো স্ক্রলিং, কোনো কারণ ছাড়া। মনকে বুঝাইতে পারে না, মন বোঝে যে এটা একটা টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু আটকে আছি আমরা। এটা থেকে তোমাদেরকে একটু মুক্ত হতে হবে। তোমাদের তো অবশ্যই লাগবে। আমার ব্যক্তিগত জীবনে আমি যদি বলি, আমার অনেকগুলো কাজ থাকে, অনেক। সেই কাজের মধ্যে আমি যখন ডুবে থাকি, মোবাইলটাতে ধরার অনেক ক্ষেত্রে সময় হয় না। কিন্তু তোমরা যারা ক্লাস 9 বা 10, তোমাদের তো সংসারের ভার এখনো মাথায় পড়ে নাই। যেদিন পড়বে, সংসার বলতে ইকোনমিক সলভেন্সি আনার জন্য যে কাজ তোমার বাবা মা করতেছে বা তোমার লিগ্যাল গার্ডিয়ান করতেছে, সেই দায়িত্বটা যখন তোমার উপরে পড়বে, তখন দেখবে যে পৃথিবীর সব কিছু একটু অন্যরকম লাগবে। সেই বাস্তবতা সবসময় কঠিন না, অনেক ভালো সুন্দর বাস্তবতাও আছে। এই কারণে ওই বাস্তবতায় যেতে গেলে এখনকার সময়টাতে নিজেকে একটু সেভ করতে হবে। উগ্রতা, হঠাৎ করে দেখে নিব, এই করে নিব, সেই করে নিব, এগুলা থেকে একটু বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু মাথা রাখতে হবে। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আজকে এই চ্যাপ্টার নিয়ে বেশি আলাপ করার ইচ্ছা আমার নাই, কারণ সহজ জিনিস। আমি যদিও এক একটা টপিককে খুব এক্সপ্লেন করে বলছি। আর ইংলিশ ভার্সনের তোমরা যারা আছো, তোমরা ফাহাদস টিউটোরিয়াল চ্যানেলে আমি যেভাবে ভিডিও আপলোড করছি, সেখানে আমার মনে হয় না এই জিনিসগুলোকে আমি ইংলিশে যখন বলি বোঝায় দেওয়ার চেষ্টা করি। যদি তোমরা না বুঝে থাকো, সেখানে যাবা। অনেক বাংলা ভার্সনের স্টুডেন্ট আছে, এখানে গিয়ে আমার কাছে বাংলা ভার্সনের ক্লাস চায়, কিন্তু এটা বাংলা ভার্সনের জন্য আমি করি নাই, এটা শুধু ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য করেছি। সুতরাং এইটার টপিক আলাদা, আমাদের স্কুলের টপিক আলাদা। যারা বাংলা ভাষাভাষী, বাংলায় লেখো, বাংলায় বোঝো, এদের জন্য এই অংশটুকু। সো দ্যার ইজ আ ভেরি কোয়ালিটেটিভ ডিফারেন্স বিটুইন দিস টু থিংস। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কি করবা, আমি এই ফেসবুক লাইভগুলোতে যেদিন যেই চ্যাপ্টারটা পড়াবো, সেদিন বাসায় বসে ওই চ্যাপ্টার পড়ে, অথবা আমার ফেসবুক লাইভে আসার আগে ওই চ্যাপ্টার পড়ে কমপ্লিট করে রাখবা। তোমার মন যেন তোমাকে বলে কমপ্লিট। আবার অনেক স্টুডেন্ট আমাকে লেখে, স্যার আমার তো ফিজিক্স বই কমপ্লিট, তারপর 5টা প্রশ্ন করি, একটা উত্তর দিতে পারে না, কারণ
ও মনে করতেছে ও কমপ্লিট করছে, কিন্তু আসলে ও যে কমপ্লিট করছে এটার যাচাই ও করতে পারবে না, এটা করতে পারবে টিচার। তাহলে তুমি একটা চ্যাপ্টার কখন কমপ্লিট করেছো বলবা, যখন ওই চ্যাপ্টারের উপরে যে কোনো ধরনের প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারো, তখন হচ্ছে কমপ্লিট। এর আগে বলবা না যে আমার বই শেষ হয়ে গেছে। এই তোমার বই শেষ হয়ে গেছে এটা তুমি বলবা না, এটা বলবে তোমার টিচার, যে তোমাকে অ্যাসেস করতে পারছে। ক্লিয়ার? সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, গুড নাইট। ও হ্যাঁ, যা বলছিলাম, তোমরা প্লিজ আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমাবা, সকাল সকাল উঠবা, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আমি পার্সোনালি চেষ্টা করি, তোমাদেরকে বললাম। ক্লিয়ার? পরের লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ।